বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পুলিশি বাধা উপেক্ষা করে আজও ককরোচ জনতা পার্টির পদযাত্রা কর্মসূচি। গতকালের সহিংসতার ঘটনায় মামলা, পার্লামেন্টের বিরোধীদের তোপের মুখে সরকার। পরীক্ষার অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা, অথচ তাদের উপরেই লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। আমাদের উপর পুলিশ যেভাবে নির্যাতন চালিয়েছে সেটা দেখে সোনাম ওয়াংচুক কোনোভাবেই অনশন ভঙ্গ করবেন না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। হরমুজের পর বাব এল মানদেবে উত্তেজনা, হুতিদের নৌ অবরোধের নতুন শঙ্কা। ইরান জুড়ে টানা 10ম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন অ্যান্ডি বার্নহ্যামের। প্রতিশ্রুতির বাস্তবায়নের অপেক্ষায় সাধারণ মানুষ। ভারতের রাজনীতিতে উত্তাপ যেন থামছেই না। রাজপথের আন্দোলনের আঁচ এবার ছড়িয়ে পড়েছে পার্লামেন্টেও। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় বিরোধী শিবিরের তোপের মুখে পড়ে সরকার। হট্টগোলের কারণে মুলতবি করা হয় অধিবেশন। এদিকে পুলিশি কড়াকড়ি সত্ত্বেও মঙ্গলবার যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপি। মঙ্গলবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লি জুড়ে। পার্লামেন্ট চত্বর সহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে ব্যারিকেড। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত দাঙ্গা পুলিশও। তবে সোমবারের মতো পার্লামেন্ট অভিমুখে আর কোনো মিছিল করবে না বলে জানিয়েছে দলটি। নেতাদের দাবি, পুলিশের সাথে সংঘর্ষে প্রায় 200 জন আহত হওয়ার পর তারা কৌশল বদলেছে। এখন শান্তিপূর্ণ অবস্থান ও গণসমাবেশের মাধ্যমেই আন্দোলন চালিয়ে নেওয়া হবে। এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। আমাদের উপর পুলিশ যেভাবে নির্যাতন চালিয়েছে সেটা দেখে সোনাম ওয়াংচুক কোনোভাবেই অনশন ভঙ্গ করবেন না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও তিনি পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সোমবার পার্লামেন্ট ভবনের দিকে হাজারো আন্দোলনকারী এগোতে চাইলে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং ব্যাপক ধরপাকড় চালায়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে পার্লামেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশি বাধা এবং হামলার ঘটনায় তোলপাড় চলছে পার্লামেন্টে। গণতান্ত্রিক চর্চায় হস্তক্ষেপের অভিযোগে বিরোধী দলের তোপের মুখে পড়ে সরকার। পরীক্ষা প্রশ্ন ফাঁস, আন্দোলনকারীদের উপর পুলিশের অভিযান সহ একাধিক ইস্যুতে সরকারের জবাব দাবি করে বিরোধী শিবির। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই হট্টগোলের কারণে মুলতবি করতে হয়। পরীক্ষার অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা, অথচ তাদের উপরেই লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। তরুণদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবার তারা কোনো পরীক্ষার জন্য খরচ করলে অনেক ক্ষেত্রেই তাদের বাবা মাকে ঋণ নিতে হয়। তারা নানাভাবে সংগ্রাম করেন, কোচিং সেন্টারে যেতে হয়, নানা ধরনের প্রস্তুতি নিতে হয়। শুধু একটি উজ্জ্বল ভবিষ্যতের আশায় তারা অসীম কষ্ট সহ্য করে। পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং আমূল শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হয় এই আন্দোলন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনশন করে এখন ভারতের সবচেয়ে আলোচিত নাম সোনাম ওয়াংচুক। গুঞ্জন রয়েছে বলিউডের ব্যাপক জনপ্রিয় মুভি 3 ইডিয়টস এর গল্পের ফোনসুক ওয়াংরুর চরিত্রটি এই সোনাম থেকেই অনুপ্রাণিত। আর শিক্ষা সংস্কার, পরিবেশ রক্ষা, সামাজিক ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের জন্য পরিচিত এই সমাজকর্মী। তিনি যোগ দেওয়ার পর ভিন্ন এক রূপ পেয়েছে তরুণদের আন্দোলন। লাদাখের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক পরিবর্তনের লড়াইয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সোনাম ওয়াংচুক। প্রকৌশলী, শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসেবে তার পরিচিতি আজ ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। 1966 সালে লাদাখের উলেইতোকপো গ্রামে জন্ম নেয়া ওয়াংচুক ছাত্র জীবনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম শুরু করেন। পরে প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, যা বিকল্প ও বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য বিশেষভাবে পরিচিত।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে লাদাখে পানির সংকট মোকাবেলায় তার উদ্ভাবিত আইস স্তূপা প্রযুক্তি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এই অবদানের স্বীকৃতি স্বরূপ 2018 সালে রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন তিনি। সাম্প্রতিক সময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহিতার দাবিতে তার অনশন দেশ জুড়ে আলোচনা জন্ম দিয়েছে। একই সঙ্গে লাদাখের পরিবেশ সংরক্ষণ ও অধিক স্বায়ত্তশাসনের দাবিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন ওয়াংচুক। শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার সোনাম ওয়াংচুককে সমকালীন ভারতের অন্যতম প্রভাবশালী সমাজকর্মী এবং নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে। হরমুজ প্রণালী পেরিয়ে এবার আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব এল মন্দেবে মধ্যপ্রাচ্য সংঘাত করালো। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি করেছে। এদিকে ইরান জুড়ে টানা 10ম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। ইরানে হামলার উদ্দেশ্যে একের পর এক ছুটছে মার্কিন যুদ্ধ বিমান। লাগাতার 10ম রাতের মতো জারি রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযান। সোমবার রাতভর দক্ষিণ ইরানের বন্দর, দ্বীপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় চলে মার্কিন হামলা। টার্গেট করা হয় সিরিক, কেশম দ্বীপ সহ বন্দর আব্বাস, সাবাহার পোর্ট ও কোনারাক শহর। জোরালো বিস্ফোরণ হয়েছে ইস্পাহান, বন্দর লেঙ্গে ও সিরাজে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছড়ে ইরান। স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি তেহরানের। তাদের এর পরিণাম ভোগ করতে হবে। আমার বিশ্বাস, যেসব জায়গায় স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র, ওইসব এলাকার মানুষ তাদের স্বাগত জানানোর অপেক্ষার প্রহর গুনছে। প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত মানুষের সংখ্যাও কম নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে এডেন উপসাগরে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এটি অবরোধের বিপরীতে অবরোধ। এই ঘোষণা প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে। সৌদি আরব 12 বছর ধরে আমাদের জনগণের উপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ অব্যাহত রেখেছে। তারা সম্পদ লুণ্ঠন করেছে এবং স্থল, জল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে। লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগ স্থল বাব এল মান্দেব প্রণালীর উপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। হরমুজে আরো 2টি জাহাজে বিস্ফোরণের ঘটনা হয়েছে, জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। সোমবার IRGC জানিয়েছে প্রণালীতে ইরানের অনুমোদিত পথ ব্যবহার না করে অন্য রুট দিয়ে যাওয়ার কারণে হামলা করা হয় জাহাজটিতে। মার্কিন সামরিক বাহিনীর চাপ প্রয়োগের কারণে ওই পথ ব্যবহার করছিল জাহাজগুলো। এদিকে জাহাজে বিস্ফোরণের খবর পেলেও অগ্নিকাণ্ডের পেছনের কারণ নিয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO। তদন্ত চলছে। দক্ষিণ এডেন উপসাগরে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়ে অপহরণ করেছে জলদস্যুরা। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO। শুক্রবার ইয়েমেনের আল মুকাল্লা বন্দর থেকে 65 মাইল দক্ষিণে এডেন উপসাগরের পূর্ব দিকে অবস্থান করছিল আসানা নামের ওই জাহাজটি। সম্ভাব্য গন্তব্যস্থল ছিল সোমালিয়ার বুসাসো বন্দর। আর এমন সময় আচমকা হামলা হয় জাহাজটিতে। প্রাথমিক তদন্তে ধারণা হচ্ছে ঘটনাটির পেছনে সোমালিয়ার জলদস্যু দল জড়িত। হামলার সময় নৌযানটিতে ঠিক কতজন ক্রু অবস্থান করছিল সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নিহত 2 সেনার পরিচয় ও ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের একজন নারীও রয়েছেন। নিহত সেনা 19 বছর বয়সী টেক্সাসের বাসিন্দা প্রাইভেট ইসাবেলা গুনজালেস। অন্যজন 25 বছর বয়সী হাওয়াইয়ের বাসিন্দা ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান। গেল বৃহস্পতিবার জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে চালানো ইরানের হামলায় এই 2 জন সেনা নিহত হয়। জার্মানির আন্সবার্গ ঘাঁটিতে 10ম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে ছিলেন ইসাবেলা। অন্যদিকে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটিতে 32তম আর্মি এয়ার মিসাইল ডিফেন্স কমান্ডে কর্মরত ছিলেন টাইলার। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে নিহত মোট মার্কিন সেনার সংখ্যা এখন 17। প্রায় 2 বছর নেতৃত্ব শূন্য থাকার পর
নতুন প্রধান পেল হামাস। মাত্র এক ভোটের ব্যবধানে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। এই নির্বাচন শুধু হামাসের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, গাজা যুদ্ধ, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, আল হায়ার নেতৃত্বে হামাসের নীতিতে বড় পরিবর্তন না এলেও গাজাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বার্তা আরো স্পষ্ট হয়েছে। 2024 সালের অক্টোবরে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি অভিযানে নিহত হওয়ার পর থেকেই সংগঠনটি পরিচালিত হচ্ছিল 5 সদস্যের একটি নেতৃত্ব পরিষদের মাধ্যমে। সেই পরিষদের অন্যতম সদস্য ছিলেন খলিল আল হায়া। সপ্তাহ জুড়ে চলা নেতৃত্ব নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান খালিদ মিশাল। 69টি ভোটের মধ্যে 35টি পেয়ে মাত্র এক ভোটের ব্যবধানে জয় পান আল হায়া। এত অল্প ব্যবধানের ফলাফল হামাসের ভেতরে মত পার্থক্যের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত গাজা কেন্দ্রিক নেতৃত্বকে বেছে নিয়েছে সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন, আল হায়া এমন একজন নেতা যিনি একদিকে হামাসের দীর্ঘদিনের নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন, অন্যদিকে প্রয়োজনে কূটনৈতিক আলোচনাতেও সক্রিয় থাকবেন। আল হায়াকে যেমন ইরান সমর্থিত বিদ্রোহীদের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়, তেমনি তিনি আলোচনার টেবিলেও স্বাচ্ছন্দ্য। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি আল হায়ার সাথে আলোচনা করতে আগ্রহী ছিলেন। ফলে তার নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের জন্য হামাসের সঙ্গে যোগাযোগের একটি নির্দিষ্ট নেতৃত্ব তৈরি হলো। গাজায় জন্ম ও বেড়ে ওঠা আল হায়া দীর্ঘদিন ধরেই হামাসের অন্যতম প্রভাবশালী নেতা। ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় তিনি ছিলেন হামাসের প্রধান আলোচক। 2024 সালে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং পরে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর সংগঠনের ভেতরে তার গুরুত্ব আরও বেড়ে যায়। এমনকি গেল বছর কাতারের দোহায় ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন তিনি। খলিল আল হায়াত ধারাবাহিকতা মেনে চলা মানুষ, ফলে তার নেতৃত্বে হামাসের নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তাকে কট্টরপন্থী বলা হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তিনি বাস্তববাদী ভূমিকা রেখেছেন। এখন নজর থাকবে আল হায়ার নেতৃত্বে যুদ্ধবিরতির নতুন উদ্যোগ, বন্দি বিনিময় এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক কূটনীতি কোন দিকে মোড় নেয়। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও চলমান আঞ্চলিক সংকট নিয়ে আলোচনায় পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ইসলামাবাদ পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর তাকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। ইরানি প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সিস্তান বেলুচিস্তানের গভর্নর জেনারেল, ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় জ্বালানি প্রতিষ্ঠানের প্রধান সহ বহু জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠক করবেন ইরানি প্রতিনিধিরা। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হবে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এনেছেন অ্যান্ডি বার্নহ্যাম। কিং অফ দ্য নর্থ নামে পরিচিত বার্নহ্যাম সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাজ্যে আমূল পরিবর্তনের ঘোষণা দেন লেবার পার্টির এই নেতা। রাজনীতিকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দেন বার্নহ্যাম। নতুন চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রবীণ রাজনীতিবিদ জন হেলিকে, আর শাবানা মাহমুদকে পুনরায় নিয়োগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। কিয়ার স্টারমারের দলের ইভেট কুপারকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন অ্যাড মিলিব্যান্ডকে। তবে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে দলের ভেতরেই মতবিরোধের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। দায়িত্ব এসে নতুন লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যাম প্রতিশ্রুতি দিয়েছেন দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন এনে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেবেন। তবে লন্ডনের অনেক বাসিন্দাই বলছেন, বার্নহ্যামকে ঠিকমতো চেনেই না বেশিরভাগ জনগণ, তাই তার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতেই অপেক্ষায় তারা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্বল জনসেবা আর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতির মতো একাধিক সংকটের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন শাসন ব্যবস্থার পরিবর্তন এনে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করবেন। তবে নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে রাজধানী লন্ডনের অনেক বাসিন্দার মধ্যেই রয়েছে কৌতূহল ও সংশয়। তারা বলছেন, বার্নহ্যাম সম্পর্কে খুব বেশি জানেন না তারা, তাই নতুন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবে কতটা প্রতিফলিত হয় সেটাই দেখার অপেক্ষায় তারা। আমি তাকে খুব একটা চিনি না, তাই তার নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী। বিশেষ করে ইস্পাত শিল্প জাতীয়করণের বিষয়ে তার অবস্থান কি এবং তিনি সেটি কিভাবে বাস্তবায়ন করবেন তা জানতে চাই।
ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না, তবে শুনেছি ম্যানচেস্টারের মেয়র হিসেবে তিনি ভালো কাজ করেছেন। তার অনেক নতুন ধারণা রয়েছে বলেও মনে হয়, কিন্তু বিশ্বজুড়ে এখন যেসব জটিল সমস্যা চলছে সেগুলো মোকাবেলায় তিনি কতটা সফল হবেন সেটা দেখার বিষয়। অন্যদিকে কেউ কেউ মনে করছেন বার্নহ্যামের প্রধানমন্ত্রিত্ব দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অনেক মানুষই এখনো জানে না তিনি কে। আমার মনে হয় না তিনি খুব বেশি দিন প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকতে পারবেন। এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে। তিনি কি ধরনের পরিবর্তন আনবেন তা আমরা এখনো জানি না। গত কয়েক বছরে এতবার প্রধানমন্ত্রী বদল হয়েছে যে বিষয়টি সত্যি বিস্ময়কর। আমি শুধু আশা করি তিনি সময় নিয়ে জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন। রাজা আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আহ্বান জানানোর পরই শুরু হবে বার্নহ্যামের প্রকৃত পরীক্ষা। কিং অফ দ্য নর্থ নামে পরিচিত 56 বছর বয়সী রাজনীতিককে দ্রুত মন্ত্রিসভা গঠন করতে হবে। একই সঙ্গে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, দুর্বল সেবা খাত, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনসেবার সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো কঠিন চ্যালেঞ্জও অপেক্ষা করছে তার সামনে। আবারও কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের উপর 50% নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হওয়া এই শুল্ক কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্ট সহ বিভিন্ন পণ্যের উপর প্রযোজ্য হবে। তবে জ্বালানি সহ আগে থেকে খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য এতে অন্তর্ভুক্ত নয়। হোয়াইট হাউসের দাবি, মার্কিন অ্যালকোহল, দুগ্ধজাত পণ্য গাড়ির ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক আচরণ করায় এই সিদ্ধান্ত। ট্রাম্প এবার 1930 সালের ট্যারিফ অ্যাক্টের সেকশন 338 ব্যবহার করে শুল্ক আরোপ করছেন, যা আগে কখনো প্রয়োগ করা হয়নি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবন্ত এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। রোববার কলম্বাসের সায়োটা নদীতে সাঁতার কাটতে নেমে বিপাকে পড়েন এক ব্যক্তি। তাকে উদ্ধারে দলের অন্য সদস্যরা নদীতে ঝাঁপ দেন, তবে সঙ্গীকে বাঁচাতে গিয়ে বাকি সদস্যরাও নদীতে ডুবতে শুরু করেন। দলের 2 শিশু সদস্যকে রাস্তায় দৌড়াতে দেখে এক গাড়ি চালক 911-এ কল দেন। পরে 2 নারীকে জীবিত অবস্থায় উদ্ধার কর্মীরা। যদিও হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। স্থানীয় পুলিশ পরদিন আরো 3 জনের মরদেহ খুঁজে পায়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ড্রাগ কার্টেলের শীর্ষ নেতা এল মায়ো জাম্বাদা। দীর্ঘ 2 বছর কারাবাসের পর তার বিষয়ে এই রায় দেয় মার্কিন আদালত। মাদক চোরাচালান, হত্যা, সহিংসতা এবং অর্থ পাচার সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং জাম্বাদা আদালতে তার এসব কিছু স্বীকারও করে নিয়েছেন। এদিকে তার বয়সের কথা বিবেচনা করে তাকে যথাযথ চিকিৎসা এবং সেবা সরবরাহ করতে সক্ষম এমন কোনো কারাগারে রাখতে তার পক্ষের যিনি আইনজীবী তিনি জোর আহ্বান জানিয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু অনেক আগে থেকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন এবং দীর্ঘ 2 বছর তিনি ইতিমধ্যে কারাভোগ করেও ফেলেছেন এবং এরপরেই এ ধরনের রায় দেয় মার্কিন আদালত এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে সেই সবকিছু প্রমাণিত হয়েছে এবং তিনি স্বীকারও করেছেন। একটি প্রতিবেদন আছে, দেখে আসি। বছর ধরে কারাবন্দী থাকার পর অবশেষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ড্রাগ কার্টেলের শীর্ষ নেতা এল মায়ো জাম্বাদা। গেল কয়েক দশক ধরে কুখ্যাত মাদক চক্রটি পরিচালনা, হত্যা, সহিংসতা, অর্থ ও কয়েক লাখ কেজি কোকেন পাচারের অভিযোগ স্বীকার করেন জাম্বাদা, যার ভিত্তিতে সোমবার তার এই সাজা ঘোষণা করে ব্রুকলিন ফেডারেল আদালত। এমনকি মাদক চোরাচালানে লাভ করা প্রায় $15 বিলিয়ন অর্থ বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। 2024 সালের জুলাইয়ে তার সহযোগী এল চাপো গুজমানের ছেলে ওয়াকিন এল চাপো গুজমানের সাথে গ্রেফতার হন এল মায়ো। এই ঘটনার পর জোরালো গুঞ্জন ওঠে তাদের অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বিরোধী গ্রুপ লস চাপিতোস। ইতিহাসের অন্যতম সহিংস সিনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা এল মায়োকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কার্টেলের উপর তার দীর্ঘ রাজত্বের অবসান ঘটেছে। এটি মার্কিনীদের জীবনকে হুমকিতে ফেলা এই চক্র এবং আন্তঃমহাদেশীয় অপরাধী সংগঠনগুলোকে নির্মূলের ক্ষেত্রে বিচার বিভাগের একটি ঐতিহাসিক পদক্ষেপ। মেক্সিকোর মাদক পাচারকারী চক্রের অন্যতম হাই প্রোফাইল ব্যক্তি এল মায়ো জাম্বাদা। তবে বর্তমানে শারীরিকভাবে তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই 76 বছর বয়সী এই সন্ত্রাসী। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা সরবরাহ করতে সক্ষম এমন কোনো কারাগারে রাখার আহ্বান জানিয়েছে তার আইনজীবী।
তবে জাম্বাদার আইনজীবীর প্রস্তাবিত কারাগারগুলো এই মাদক সম্রাটকে আটকে রাখতে সক্ষম হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রসিকিউটররা। কারাগারের ভেতর থেকে পুনরায় কার্টেলের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন প্রবীণ এই মাদক সন্ত্রাসী, এমনও আশঙ্কা বিচারকদের। ভারতের সিকিমে টানেল ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে, এখনো 27 জন আটকা পড়ে আছেন। সোমবার সিকিমের নামচি জেলায় তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে ধসে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। ওই দিন বিকেলে ভূমিধসের কারণে সুড়ঙ্গের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়, যার ফলে গ্যাস লিক হলে ভেতরে আটকে পড়ে নির্মাণ শ্রমিকরা। নিহতদের মরদেহ জেলা হাসপাতালে নেওয়া হয়, আর আটকে পড়া বাকি কর্মীদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে পুলিশ। যদিও এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আকস্মিক বন্যায় বিপর্যস্ত পূর্ব আফগানিস্তান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুরিস্তান প্রদেশের পারুন শহর। এখন পর্যন্ত 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, শতাধিক বাসিন্দা নিখোঁজ। পুরোপুরি বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী একটি লোকালয়, ভেসে গেছে একাধিক হোটেল, রেস্তোরাঁ, বাসভবন। পাহাড়ি অঞ্চল হওয়ায় বানের তোরে ভেসে এসেছে বহু বোল্ডার, পাথর, আর এতে করে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে। উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে গেল কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিপাত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে এক অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কৌশল বেছে নিয়েছে ইরান। তেহরানের উপর মার্কিন হামলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারাও পাল্টা জবাব দিচ্ছে ঠিকই, তবে অবাক করার বিষয় হলো তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর সামরিক ও বেসামরিক অবকাঠামো। এখন প্রশ্ন উঠেছে, তেহরান কেন এই পথে হাঁটছে? মার্কিন বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ এড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা। তেহরানের এই কৌশলের পেছনে ঠান্ডা মাথার হিসাব নিকাশ রয়েছে। লেবাননের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সামরিক বিশ্লেষক ইলিয়াস হান্না আল জাজিরাকে বলেন, মার্কিন নৌ সম্পদে সরাসরি হামলা চালানোর অর্থ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভয়াবহ ধ্বংসাত্মক পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়া। তাছাড়া মার্কিন যুদ্ধ জাহাজ, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ও শক্তিশালী প্রতিরক্ষা বলয় ঘেরা থাকে, ফলে সামরিকভাবে সেগুলোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতিফে তাঘিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য উপসাগরীয় দেশগুলোর, বিশেষ করে কুয়েতের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি ব্যবহার করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশ থেকে হামলা হলে তার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। এই যুক্তিতেই তেহরান উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এই যুক্তি মানতে নারাজ উপসাগরীয় দেশগুলো। কুয়েত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আব্দুল্লাহ আল শাইজি বলেন, ইরানের এই দাবি সম্পূর্ণ অবাস্তব এবং পুরনো অপপ্রচার। উপসাগরীয় দেশগুলো বারবার পরিষ্কার করে দিয়েছে তারা নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। সমস্ত মার্কিন হামলা পরিচালিত হচ্ছে দুইটি বিমানবাহী রণতরী জর্জ ডব্লিউ বুশ এবং আব্রাহাম লিঙ্কন থেকে, যেগুলো ইরানের উপকূল থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থান করছে। আল শাইজির ভাষায়, মার্কিন বিমানবাহী রণতরী থেকে ক্রুজ বা টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে ওই জাহাজগুলোতে হামলা চালালে মার্কিন সেনার মৃত্যুর ভয়ে তেহরান সেখানে হাত দিচ্ছে না, বরং তারা উপসাগরীয় দেশগুলোকে টার্গেট করে ভাবছে এই চাপ ওয়াশিংটনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে। অথচ কুয়েতের মতো দেশের পানি পরিশোধন কেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি বেসামরিক মানুষের জীবনকে বিপন্ন করবে এবং এতে ইরান আরও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বন্দর আল ওতাইবি মনে করেন, যুক্তরাষ্ট্র বা ইরান কেউই একটি সর্বাত্মক বা পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। দুই পক্ষই নিজ নিজ লক্ষ্যবস্তু নির্বাচনে চরম সতর্কতা বজায় রাখছে। ইরান ভালো করেই জানে, মার্কিন নৌ সম্পদে হাত দেয়া মানে নিজের উপর জাহান্নামের দরজা খুলে দেয়া। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে মার্কিন রিফুয়েলিং বিমানগুলো পরিচালিত হওয়া সত্ত্বেও ইরান সেখানে হামলা এড়িয়ে চলছে, যাতে সংঘাতের পরিধি না বাড়ে। তেহরান বিশ্বাস করে এই দেশগুলোর যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে আল ওতাইবি সতর্ক করেছেন, কোনো ইরানি হামলায় যদি উপসাগরীয় কোনো রাষ্ট্রে বড় ধরনের বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে, তবে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যেতে পারে।
অভ্যন্তরীণ জনমতের চাপ সামলাতে ও একতরফা প্রতিরোধের সমীকরণ প্রতিষ্ঠা করতে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই কৌশল ইরানকে কোনো সামরিক সুবিধা তো দূরে থাক, বরং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আরো বিচ্ছিন্ন করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শিবিরের প্ল্যান করতে পারে।